আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়ের তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে একদম 2016 থেকে 24 এর যত বোর্ডের MCQ আছে আমরা সবগুলো বোর্ডের MCQ ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আমরা 1 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রথমে যে CERN কোথায় অবস্থিত। CERN অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ড। সবাই একসাথে, CERN অবস্থিত কোথায়? সুইজারল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, সুইজারল্যান্ডে অবস্থিত। CERN কি জিনিস যদি প্রশ্ন করো, তাহলে CERN এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসোর্স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে CERN। তো এটি হচ্ছে একটা বিখ্যাত গবেষণাগার, বুঝছো, কণা পদার্থ বিজ্ঞানের একটা গবেষণা করা হয় এখানে। আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এই CERN। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে। একটা ওয়েবসাইটের প্রধান অংশ থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড সেকশন, অপরটা হচ্ছে বডি সেকশন। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা কি। ওয়েবসাইটের একক ঠিকানাটা হচ্ছে তোমরা জানো যে URL মানে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সারা বিশ্বের সকল IP অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান। সারা বিশ্বের সকল IP অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে হচ্ছে ICANN এই প্রতিষ্ঠানটা। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। তোমরা জানো নেটওয়ার্ক কাঠামোতে প্রত্যেকটা পেজের সাথে সরাসরি সংযুক্ত থাকে, যার ফলে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে IP অ্যাড্রেস IPv4 কত বিটের। IP অ্যাড্রেস IPv4টা হচ্ছে 32 বিটের আর IPv6 হচ্ছে 128 বিটের। হ্যাঁ, আচ্ছা, তারপর একটি IP অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন। একটা IP অ্যাড্রেসকে প্রকাশের জন্য 32টি বিটের প্রয়োজন। 8 নম্বর প্রশ্ন স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি। স্ট্যাটিক ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউজার দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে ব্রাউজার দ্রুত লোড হয় কেন? কারণ অল্প কন্টেন্ট থাকে, কন্টেন্টগুলো ফিক্সড থাকে, এজন্য ব্রাউজার খুব দ্রুত লোড হয়। আর ডাইনামিক ওয়েবসাইটে ব্রাউজারটা একটু দেরিতে লোড হয়। 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছে বলা হচ্ছে এখানে URL হলো ওয়েব পেজের একক ঠিকানা অথবা অ্যাড্রেস, যেটা বলবো আর কি। অপশানে অ্যাড্রেস দেওয়া আছে, সঠিক উত্তর হবে অ্যাড্রেস। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়। URL দ্বারা প্রকাশ করা হয়, সঠিক উত্তরটা হবে ডোমেইন নেম। তারপর 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বলা হচ্ছে ISP এর পূর্ণরূপ কি। ISP এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সবাই একসাথে, ISP এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 12 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে DNS এর পূর্ণরূপ কি। DNS এর সঠিক পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তাহলে DNS এর পূর্ণরূপ কি? ডোমেইন নেম সিস্টেম। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা কি। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটাকে বলা হয় হোম পেজ নির্ভর ওয়েবসাইট। হোম পেজ নির্ভর ওয়েবসাইট। 14 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমি খাতাটা রেখে দিচ্ছি, যখন আমাদের রাফ করার প্রয়োজন হবে এটা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, 14 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ HTTP এর পূর্ণরূপ কি। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সবাই একসাথে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটি IP অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি অক্টেট প্রয়োজন। একটা IP অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট প্রয়োজন। আচ্ছা, বলা হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার। এখানে সঠিক ওয়েব ব্রাউজারটা হচ্ছে ফায়ারফক্স, যেটাকে আমরা মজিলা ফায়ারফক্স বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, তারপর HTML এর মৌলিক বিষয়সমূহ। এখান থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছিল। হ্যাঁ, দেখো 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাঁকা ট্যাগ কোনটি। তোমরা জানো যে ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলোকে ফাঁকা ট্যাগ বলে। যেরকম ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, HR ট্যাগ, মেটা ট্যাগ, সোর্স ট্যাগ। তো এখানে আছে ব্রেক ট্যাগ। এখানে ব্রেক ট্যাগটা হবে সঠিক উত্তরটা। হ্যাঁ, ব্রেক হবে, ইমেজ থাকলে ইমেজ হতো, HR থাকলে HR হতো, মেটা থাকলে মেটা হতো, সোর্স থাকলে সোর্স হতো। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি এমটি ট্যাগ। এমটি ট্যাগ হবে এখানে ইমেজ ট্যাগ। আচ্ছা, ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। HTML ফাইলের এক্সটেনশন হলো .html। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। নিচের কোনটি এমটি ট্যাগ। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি এমটি ট্যাগ। এখানে এমটি ট্যাগ হচ্ছে HR। দেখো এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই হয়। হ্যাঁ, তাহলে ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, HR ট্যাগ, মেটা ট্যাগ, সোর্স ট্যাগ এরা সব এমটি ট্যাগ। হ্যাঁ, 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে
HTML ট্যাগের চিহ্ন কোনটি? HTML ট্যাগের চিহ্ন অবশ্যই ক নাম্বারটা, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকানো এই সিম্বল বা এই প্রতীকটা। হ্যাঁ, তারপর HTML এর উদ্ভাবক হলেন, HTML এর উদ্ভাবক হচ্ছেন টিম বার্নার্স-লি। সবাই একসাথে, HTML এর পূর্ণরূপটা হচ্ছে টিম বার্নার্স-লি। 23 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? ওয়েব পেজ তৈরিতে HTML এই ভাষাটা ব্যবহৃত হয়। 24 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? HTML ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলে, উপাদান বলে বা কন্টেন্ট বলে। হ্যাঁ, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? HTML এর উপাদান বলে। 26 নম্বর প্রশ্ন বলা হচ্ছে HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে? অবশ্যই .html, এটা ডট দিতে হতে ভুলে গেছে, .html। হ্যাঁ, আচ্ছা, ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যিক ট্যাগ কোনটি? একটা ওয়েব পেজ তৈরিতে যদি HTML কোডিং ট্যাগ দিয়ে লেখো, HTML দিয়ে লিখতে গেলে এই HTML ট্যাগটা হচ্ছে আবশ্যিক, মানে এটা ওয়েব পেজ তৈরিতে অবশ্যই ব্যবহার করতে হবে, এটাতে স্টার্ট করতে হবে। তারপর আমরা 28 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে 28 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে। বলা হচ্ছে কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? সবাই একসাথে, কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? যেটা এমটি ট্যাগ তার ক্লোজিং ট্যাগ থাকে না। এখানে এমটি ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। তারপর হেডিং লেখা আছে, HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটি? HTML এর বড় হেডিং এলিমেন্ট হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হেডিং এলিমেন্টটা হচ্ছে H6। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? অবশ্যই H6 হচ্ছে সবচেয়ে ছোট। তোমরা জানো হেডিং ট্যাগ কয়টি? হেডিং ট্যাগ হচ্ছে 6টি। সবচেয়ে বড় H1, তারপরে ওর চেয়ে একটু ছোট H2, তারপরে H3, H4, H5 এবং লাস্ট হচ্ছে H6। তাহলে মোট হেডিং ট্যাগ কয়টা? 6টা। তাহলে টেক্সট ফরম্যাটিং থেকে কি প্রশ্ন আসছে দেখো। বলা হচ্ছে নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অ্যাট্রিবিউট থাকে হচ্ছে শুরুর ট্যাগে, কিন্তু যখন ওইটাকে তুমি ক্লোজ করবা তখন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপর উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? যেখানে লেখা আছে ফন্ট সাইজ ইকুয়াল টু 7 বাংলাদেশ, ফন্ট লেখা আছে, ফন্টটা হচ্ছে এখানে ট্যাগ, এখানে সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং 7টা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশটা হচ্ছে এখানে এলিমেন্ট, ফন্ট একটা ক্লোজ করা হয়েছে। তাহলে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? আমি আবারও বলছি, এখানে ফন্ট হচ্ছে ট্যাগ, সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট, 7 হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশ হচ্ছে এলিমেন্ট, ফন্ট ট্যাগ ক্লোজ করা হয়েছে। তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট, ফন্ট কি? ট্যাগ, 7 কি? অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশ কি? এলিমেন্ট। নেক্সট প্রশ্ন 34 নম্বর বলা হচ্ছে যে HTML কোড PLI নিকোল সেন্টার ICT P ট্যাগ ক্লোজ করা হয়েছে, এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটি? তোমরা জানো P হচ্ছে এখানে ট্যাগ, অ্যালাইনটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট, সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান, আর ICTটা হচ্ছে এখানে এলিমেন্ট বা উপাদান। তাহলে অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটি? অ্যাট্রিবিউটের ভ্যালুটা অবশ্যই হবে এখানে সেন্টার, অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটা? সেন্টার। কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ বলতে কোন ট্যাগগুলোকে বোঝায়? যে ট্যাগগুলো দ্বারা কোনো একটা লেখার স্টাইল নির্ধারণ করা হয় সেগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। যেরকম বিগ ট্যাগ, স্মল ট্যাগ, তারপর তোমার বোল্ডের জন্য বি ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, এরকম আরও অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে। তবে এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে সঠিকটা হবে বিগ ট্যাগ। হ্যাঁ, বিগটা হচ্ছে এখানে ফরম্যাটিং ট্যাগ। 36 নম্বর প্রশ্ন বলা হচ্ছে HTML কোড PH সুব ট্যাগ ক্লোজ, ও ট্যাগ ক্লোজ করেছো, দেন এর ফলাফল কোনটি? এর ফলাফল কোনটি? দেখো পি লেখা আছে, দেন এইচ লেখা আছে, এইচ লেখা স্বাভাবিক থাকবে, দেন সুব টু মানে এইচ এর মাথার উপরে সুব ট্যাগ, মানে সুব ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা লেখাকে সেই লেখাটার উপরে প্রদর্শন করানো। হ্যাঁ, তাহলে এইচ সুব টু এই কথার হচ্ছে অর্থ হচ্ছে এইচ এর উপরে স্কোয়ার হবে, দেন ও পি ট্যাগ ক্লোজ করা হয়েছে। তাহলে এইচ সুব মানে ও স্কোয়ার ও, সঠিক উত্তর হবে গ নাম্বারটা, এইচ স্কোয়ার ও। ওয়েব পেজ এ বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার একটু দেখো। লিস্ট তৈরিতে ব্যবহার হয় কোনটি? লিস্ট তৈরিতে ব্যবহার করা হয় ইউএল ট্যাগ, লিস্ট তৈরিতে ব্যবহার করা হয় ইউএল ট্যাগ, যেটা আনঅর্ডার লিস্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। 38 নম্বর প্রশ্ন বলা হচ্ছে লিস্টে আইটেম যুক্ত করার জন্য লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ হচ্ছে এলআই ট্যাগ, যেটা লিস্টের আইটেম বোঝানো হয় যেটা দ্বারা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকের আউটপুট হবে
ইউএল টাইপ ইকুয়াল টু ডিক্স লেখা থাকবে বুক, এলআই ওপেন এলআই ক্লোজ করা হয়েছে, ইউএল ক্লোজ করা হয়েছে, তাহলে টাইপ ইকুয়াল টু ডিক্স। তাহলে এখানে ডিক্স আকারে আছে কোনটা? ডিক্স আকারে আছে এখানে হচ্ছে বুক, বুকের আগে দেখো ডিক্স আকারে, যে ভরাট বৃত্তের মতো, এটাকে ডিক্স বলো। এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে স্কয়ার, এটাও স্কয়ার, কিন্তু এটা ভরাট দিয়ে রাখছে তাই আর কি। তাহলে এখানে ডিক্সেরটা হবে কোনটা? এই ঘ নাম্বারটা, বুক, এটা হবে সঠিক উত্তর। কোনটি সঠিক HTML কোড? দেখো এখানে সঠিক HTML কোড অপশান যতগুলো দেওয়া আছে তার মধ্যে গ নাম্বারটা সঠিক। হ্যাঁ, গ নাম্বারটা সঠিক। কেন স্যার? এখানে এ হার্ফ ইকুয়াল টু ডকুমেন্ট 1 HTML, ডকুমেন্ট লেখা হয়েছে এলিমেন্ট হিসাবে, এটা ক্লোজ করা হয়েছে। এখানে টেবিল রোসম্যান ইকুয়াল টু 2 ABC, টেবিলটা ক্লোজ করা হয়েছে, এটা হবে না। ওয়াইড ইকুয়াল টু 200, হাইট ইকুয়াল টু 100, এটা হবে না। পি সাইজ ইকুয়াল টু 5, মাই ডকুমেন্ট, পিটা ক্লোজ করা হবে না। সঠিক উত্তর হবে এ হার্ফ ইকুয়াল টু, এ হার্ফ সঠিক কোডটা হচ্ছে এ হার্ফ ইকুয়াল টু ডকুমেন্ট 1.html, এলিমেন্ট হিসেবে ডকুমেন্ট আছে, এটা ওপেন করা হয়েছে, এটা ক্লোজ করা হয়েছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ তোমরা HTML এর লিস্ট ট্যাগ নিচের কোনটি? HTML এর HTML এর লিঙ্ক ট্যাগ নিচের কোনটি? লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয় এ ট্যাগ, তোমরা জানো। লিঙ্কের মূল ট্যাগটা হচ্ছে এ হার্ফ ইকুয়াল টু URL লিঙ্ক টেক্সট ক্লোজ এ ট্যাগ, তো HTML এর লিঙ্কের ট্যাগ হচ্ছে সঠিক উত্তর হবে এ ট্যাগ। তারপরে 42 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ব্রাউজারকারী সময় বাঁচে কোন ট্যাগে? লিঙ্ক ট্যাগের কারণে ব্রাউজারকারী সময় বাঁচে, আর তো লিঙ্কের জন্য ব্যবহার করা ট্যাগ হচ্ছে এ ট্যাগ। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় আমরা কি বলে থাকি? একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় আমরা হাইপারলিঙ্ক বলে থাকি। HTML এর লিঙ্ক সিনট্যাক্স হলো, মানে একটা পেজের সাথে তুমি যদি আরেকটা পেজের লিঙ্ক করতে চাও তাহলে লিঙ্কের যে সিনট্যাক্স বা ব্যাকরণটা হচ্ছে এ বার্ফ ইকুয়াল টু ইউআরএল, এখানে আসলে হার্ফ হবে, এখানে হবে হার্ফ এ হার্ফ ইকুয়াল URL লিঙ্ক টেক্সট ক্লোজ এ ট্যাগ। এখানে হার্ফের অর্থ হচ্ছে, এখানে HREF, হার্ফের অর্থ হচ্ছে এ হাইপার টেক্সট রেফারেন্স, হার্ফের অর্থ হচ্ছে এ হাইপার টেক্সট রেফারেন্স। 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা হিসেবে এখানে যতগুলো ট্যাগ ব্যবহার করা হয়েছে সঠিক উত্তরটা হবে এ হার্ফ ইকুয়াল টু URL লিঙ্ক টেক্সট ক্লোজ এ ট্যাগ, কিন্তু এখানে এ হার্ফ ইকুয়াল টু URL, এখানে একটা কোটেশন থাকবে স্যার, এ হার্ফ ইকুয়াল টু URL লিঙ্ক টেক্সট ক্লোজ এ ট্যাগ, এটা সঠিক, বাকি সবগুলো ভুল। আচ্ছা, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে 46 নম্বর প্রশ্নে দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে, এতে করে তার সাইটটি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দীপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে? দীপু ইমেজ ট্যাগ ব্যবহার করে ছবিটি সংযুক্ত করেছে। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটা? ইমেজ ট্যাগ। 48 নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক ট্যাগ? এখানে ইমেজ সোর্স ইকুয়াল টু, আচ্ছা সঠিকটা হচ্ছে ঘ নাম্বারটা হবে। এখানে প্রথমটার ভুল কি? ইমেজ ট্যাগটা নেওয়া লাগে IMG, বাট এখানে পুরো ইমেজ লেখা আছে, ভুল। IMG লিখে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট আগায় দেওয়া হয়েছে, এটা ভুল। সোর্স ইকুয়াল টু ইমেজ, এটা তো হবেই না। ঘ নাম্বারটা সঠিক। কি সঠিক? ইমেজ সোর্স ইকুয়াল টু ছবির নামটা হবে URL এর জায়গায়, এখানে এটা সঠিক। ইমেজ SRC, ইমেজ ট্যাগটা IMG দিয়ে লিখতে হয়, IMG SRC দ্বারা সোর্স বা উৎস বোঝায়, দেন ছবির নাম হচ্ছে দেওয়া আছে এখানে image.jpg, এটা সঠিক, বাকিগুলো ভুল। এখানে সোর্স দিয়ে শুরু করা হয়েছে, এখানে আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট আগায় দেওয়া হয়েছে, এখানে ইমেজ পুরোটা লেখা হয়েছে, হ্যাঁ, এই জন্য এটা সঠিক, বাকিগুলো ভুল। 49 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্রাউজার কোনো কারণে যদি ইমেজ লোড নিতে ব্যর্থ হয়, ইমেজ পরিবর্তনে কোনো টেক্সট প্রদর্শনে ব্যবহৃত অ্যাট্রিবিউটটা হচ্ছে ALT ব্যবহার করা হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে এখানে ইমেজ সোর্স ইকুয়াল টু rows.jpg, এটা সঠিক, বাট এখানে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা থাকবে না, হ্যাঁ, একটু কারেকশন করে দিলাম। ইমেজ সোর্স ইকুয়াল টু rows.jpg, এটা সঠিক। 51 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েব পেজে 1000x800 পিক্সেলের natural.jpg ইমেজটি যুক্ত করার জন্য ইমেজ সোর্স ইকুয়াল টু natural.jpg এর কোন নির্দেশনা যুক্ত হবে? ওয়াইড ইকুয়াল টু 1000, হাইট ইকুয়াল টু 800, এই নির্দেশনাটা এখানে যুক্ত হবে। আচ্ছা,
নেক্সট আমরা দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 52, যেখানে বলা হচ্ছে টেবিল ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো। 52 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টেবিল ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো। টেবিল ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার। টেবিল ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট বর্ডার এখানে, হ্যাঁ। তারপর টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে টিডি বিজি কালার ইকুয়াল টু গ্রিন এই কথাটার দ্বারা, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ তোমরা বলা হচ্ছে টেবিল লেখা টেবিল ট্যাগ ওপেন করা হয়েছে, তারপর টিআর ওপেন করা হয়েছে টেবিলের রো বোঝাতে টিডিএ ক্লোজ টিডি, টিডিবি ক্লোজ টিডি, আবার টিআর ওপেন করা হয়েছে যেখানে ডাটাটা হচ্ছে টিডিসি, টিআর ক্লোজ করা হয়েছে, নতুন রো শুরু করা হয়েছে টিডিসি ক্লোজ টিডি, টিডিডি ক্লোজ টিডি। তাহলে এখানে একটা টেবিল হবে যে টেবিলের প্রথম ডাটাটা হবে এ, পরের ডাটাটা হবে বি। প্রথম রো বা সারিতে দুটো ডাটা হবে, প্রথম রো বা সারিতে প্রথম ডাটাটা হবে এ, পরের ডাটাটা হবে বি, এবং দ্বিতীয় সারিতে হবে একটা ডাটা সি, একটা ডাটা ডি, এ বি সি ডি। সঠিক উত্তর হবে তাহলে এখানে এ বি সি ডি, সঠিক উত্তরটা হবে ক নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 55, যেটা বলা হচ্ছে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ তখনই হবে যখন টিডি বিজি কালার ইকুয়াল টু ইয়েলো লেখা হবে, হ্যাঁ। টিডি বিজি কালার ইকুয়াল টু ইয়েলো লেখা হবে। বিজি কালারের মাঝখানে স্পেস থাকবে না, এটা একদম একসাথে লিখতে হবে যে টিডি বিজি কালার ইকুয়াল ইয়েলো, এটা সঠিক। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ডিআইভি স্টাইল ইকুয়াল টু কালার রেড ফন্ট লেফট, এটা সঠিক, বাকিগুলো ভুল। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছ তোমরা, বলা হচ্ছে 57 নম্বর কোশ্চেনে ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইট হোস্টিং করে অবশ্যই সার্ভারে রাখা হয়। 58 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? ফন্টের নাম পরিবর্তন করতে ফেস নামক অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। 59 নম্বর প্রশ্নে বলা হচ্ছে HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য ফেস নামক অ্যাট্রিবিউটটা প্রয়োজন। বাংলা ফন্টের জন্য ফেস নামক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। লিঙ্কের জন্য হার ব্যবহার করা হয়, ছবি সংযোজনের জন্য SRC ব্যবহার করা হয়, এখানে ফন্টটা হচ্ছে ট্যাগ। তারপর দেখতে পাচ্ছি RGB 255 দ্বারা কোন রং নির্দেশ করে? সাদা রং নির্দেশ করে। এটা কিভাবে তোমরা জানো যে RGB কোড 255 মানে সবগুলো রঙের উপস্থিতি থাকবে, সো সবগুলো রঙের সমন্বয় তৈরি হয় সাদা কালারটা। সঠিক উত্তর হবে গ নাম্বারটা। 61 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহার করা হয়? ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহার করা হয় অপশন ট্যাগটা। ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহার করা হয় অপশন, সঠিক উত্তর হবে ক নাম্বারটা। 62 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব পেজ ডিজাইন বলতে বোঝানো হয় HTML ডকুমেন্ট তৈরি। 63 নম্বর প্রশ্ন বলা হচ্ছে google.com কি? তোমরা জানো google.com হচ্ছে সার্চ ইঞ্জিন। এরকম আরও সার্চ ইঞ্জিন আছে, সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি সার্চ ইঞ্জিন আছে, তোমার পিপিলিকা, ইয়াহু আছে, বিং আছে, এগুলো সার্চ ইঞ্জিন। তো google.comটা এখানে সার্চ ইঞ্জিন, হ্যাঁ। আচ্ছা, 64 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে বলা হয় হচ্ছে প্রোটোকল। আচ্ছা, 65 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। সঠিক উত্তর ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি? তোমরা জানো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন হচ্ছে .edu। .govটা ব্যবহার করা হয় গভর্নমেন্ট বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। .comটা ব্যবহার করা হয় কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। .orgটা ব্যবহার করা হয় অর্গানাইজেশন বা সংস্থার ক্ষেত্রে। দেন http www.modu.gov হোম ট্যাগ, এখানে টপ লেভেল ডোমেইন কোনটি? বাবা এখানে টপ লেভেল ডোমেইনটা হচ্ছে এখানে www. এটা হচ্ছে ডোমেইন নেম, আর টপ লেভেল ডোমেইনটা হচ্ছে ডোমেইন নেমের ডটের পরের অংশ অর্থাৎ .gov, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, হ্যাঁ। তারপর ডোমেইনের নাম হলো ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। 69 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এডু দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? 70 নম্বর প্রশ্নে বলা হচ্ছে .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? অবশ্যই শিক্ষামূলককে বোঝায়। সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয় .mil,
আচ্ছা, অর্গানাইজেশন বা সংস্থার ক্ষেত্রে .org, ব্যবসায়িক বা কমার্শিয়াল ক্ষেত্রে .com। আচ্ছা, তারপর http www.yahoo. এর সর্বশেষ অংশটির নাম কি? ডোমেইন প্রকৃতি। কেন ডোমেইন প্রকৃতি? যে সর্বশেষ অংশটি হচ্ছে .com, এটা দ্বারা বোঝানো হচ্ছে এই ডোমেইনটা কি প্রকৃতির। সো সঠিক উত্তরটা হবে ডোমেইন প্রকৃতি। 71 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সার্চ ইঞ্জিন হলো গুগল, মজিলা, ইয়াহু। তোমরা জানো গুগল এবং ইয়াহু এই দুইটা সার্চ ইঞ্জিন, মজিলাটা হচ্ছে ওয়েব ব্রাউজার। সঠিক উত্তর হবে 1 এবং 3, 1 এবং 3। এখানে HTML ফাইলে শুরু ট্যাগ হিসেবে HTML থাকে, কত সঠিক? হ্যাঁ, শুরু ট্যাগ HTML থাকে। প্রতি জোড়া শুরু এবং শেষ থাকে। ভাই, প্রত্যেকটা জোড়া শুরু থাকবে এবং তার শেষ থাকবে, HTML এর আবশ্যিকতা নেই। কেন? কারণ এমটি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগটা নেই, এটা হবে না। তাহলে অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা আসলে ট্যাগের শুরুতে থাকে। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। প্রতি জোড়া শুরু এবং শেষ থাকবে, এটা বাধ্যবাধকতা নেই। কেন? কারণ ট্যাগটা এমটিও হতে পারে, কন্টেনার HTML ফাইলে ট্যাগটা এমটিও হতে পারে, কন্টেনার হতে পারে। কন্টেনারের ওপেনিং ক্লোজিং দুটোই থাকে, বাট এমটিতে ওপেনিং ক্লোজিং দুটো থাকে না। এজন্য HTML ফাইলে শুরু ট্যাগ হিসেবে HTML থাকে, কথা সঠিক। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, শুরু ট্যাগে থাকে বা শুরু ট্যাগে থাকে, কথা এটা সঠিক। সঠিক উত্তর হবে 1 এবং 3। 73 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি ইটালিক ট্যাগ? ইটালিক ট্যাগ হচ্ছে, ইটালিক ট্যাগ তোমাদের ইটালিক হিসেবে ব্যবহার করার জন্য আই ট্যাগটা ব্যবহার করতে পারো, অথবা EM ট্যাগটা ব্যবহার করা যায় কোনো একটা লেখাকে ইটালিক আকারে প্রদর্শনের জন্য। 74 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বডি, পি ট্যাগ, মাই ফেস, আই ট্যাগ ক্লোজ করেছে, আই ট্যাগ ওপেন করেছে, আই ট্যাগ ক্লোজ করেছে, পি ট্যাগ ক্লোজ করেছে। এ হার্প, একটু স্পেস দেওয়ার প্রয়োজন ছিল, দেওয়া হয়নি, তোমরা বুঝে নিও। এ হার্প ইকুয়াল picture.html, পিকচার এ ট্যাগ ক্লোজ। তাহলে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন, কোডটিতে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর ধরন, অপশনগুলো দেওয়া আছে টেবিল, ফরম্যাটিং, হাইপারলিংক। হ্যাঁ, সঠিক উত্তরটা হবে টেবিল। উদ্দীপকে ব্যবহৃত ট্যাগের ধরনটা হবে সঠিক উত্তর 2 এবং 3 নাম্বারটা সঠিক হবে। তোমাদের এখানে বলা হচ্ছে যে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন, টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে। এখানে কি টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে? দেখতে পাচ্ছ তোমরা টেবিল ট্যাগ আছে? নাই। তাহলে টেবিল ট্যাগ এটা হবে না। তাহলে ধরনটা হচ্ছে হাইপার লিঙ্ক। হ্যাঁ স্যার, এখানে হাইপার লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়েছে। কেন? এই যে এ ট্যাগ ব্যবহার করা হয়েছে, হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয় এ ট্যাগ ব্যবহার করা হয়েছে। সঠিক, হাইপার লিঙ্ক ট্যাগটা ব্যবহার করা হয়েছে। দেন তারপর বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়েছে। ফরম্যাটিং ট্যাগ তোমরা জানো যে ট্যাগগুলো দ্বারা কোনো একটা লেখার স্টাইল নির্ধারণ করা হয়। এখানে আই ট্যাগটা হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ। আই ট্যাগ ব্যবহার করা হয়েছে, এটা ইটালিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটা লেখাটাকে ইটালিক করতে সক্ষম। সো আই ট্যাগ একটা ফরম্যাটিং ট্যাগ। তাহলে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হাইপার লিঙ্ক। হ্যাঁ, এ ট্যাগ ব্যবহার করা হয়েছে, হাইপার লিঙ্ক হবে। আই ট্যাগ ব্যবহার করা হয়েছে যেটা ইটালিক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ফরম্যাটিং ট্যাগটা হবে, হাইপার লিঙ্ক ট্যাগটা হবে। সঠিক উত্তর হবে 2 এবং 3। আচ্ছা, তারপর 75 নাম্বার দেখো। 75 নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে, 75 নাম্বার প্রশ্নের প্রথম প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? আচ্ছা, ওটা গেল। 75 নাম্বার ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, টেক্সটকে লিস্ট আকারে সাজানো, টেক্সটের রং ঠিক করা। তাহলে ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটে একটা লেখার ফন্ট ঠিক করা, কথা সঠিক। সেকেন্ড উত্তর টেক্সটের লিস্ট আকারে সাজানো না ভাই, লিস্ট আকারে সাজানোর জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়, যেটা অর্ডার হলে OL, আনঅর্ডার হলে UL, লিস্টের আইটেম হলে LI। বাট টেক্সটকে রঙের ঠিক করা, হ্যাঁ, ফন্ট ট্যাগ দ্বারা টেক্সটের কালারটাও নির্ধারণ করতে পারো যে ফন্ট কালারটা কী হবে। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 1 এবং 3, টেক্সটের ফন্ট ঠিক করা এবং টেক্সটের রং ঠিক করা। ফন্ট ট্যাগের মাধ্যমে তুমি টেক্সটের ফন্ট ঠিক করতে পারবা, টেক্সটের রং ঠিক করতে পারবা ফন্ট ট্যাগ ব্যবহার করার মাধ্যমে। 76 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ লেখা আছে http www.abc.com অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ হচ্ছে প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকল কোনটা? HTTP, এটাকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলে। তারপরে বলা হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, কথা সঠিক। এই www.abc.com এটা হচ্ছে এখানে ডোমেইন নেম। হ্যাঁ, কথা এটাও সঠিক। লাস্ট ওয়ান হচ্ছে ডিরেক্টরি পাথ, মানে URL এর 3 নম্বর অংশ যেটা থাকে সার্ভার ডিরেক্টরি / ফোল্ডার নেম।
ভাই এখানে সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডার নেমটা নাই, জাস্ট এখানে প্রোটোকলটা আছে এবং ডোমেইন নেমটা আছে, টপ লেভেল ডোমেইনটা আছে। সঠিক উত্তর হবে 1 এবং 2, 1 নাম্বার এবং 2 নাম্বারটা, 3 নাম্বারটা হবে না। 77 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা সর্বক্ষণ সচল থাকে। হ্যাঁ, কথা সঠিক, সার্ভার কম্পিউটার সর্বক্ষণ সচল রাখতে হয়। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়। হ্যাঁ, কথা এটাও সঠিক, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত না থাকলে তুমি সার্ভার কম্পিউটারে কিভাবে তথ্যগুলো পাবে, সার্ভার কম্পিউটার তোমাকে কিভাবে তথ্য সার্ভ করবে। 3 নাম্বার পাবলিক আইডি অ্যাড্রেসে থাকতে হয়। হ্যাঁ, পাবলিক আইডি অ্যাড্রেসে থাকতে হয়। সঠিক উত্তর হবে 1, 2, 3 সবগুলো সঠিক। হ্যাঁ, 78 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ে গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে। একটা ওয়েবসাইটকে যদি পাবলিশিং করতে চাও, ওয়েবসাইট পাবলিশিংয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো কী হচ্ছে? ডোমেইন নেম রেজিস্টার করা, কথা সঠিক। তারপর ওয়েব পেজ ডিজাইন করতে হবে, কথা সঠিক। ওয়েবসাইট হোস্টিং করতে হবে, কথা সঠিক। তাহলে ওয়েবসাইট পাবলিশিংয়ের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্টার করা, ওয়েব পেজ ডিজাইন করা, ওয়েবসাইট হোস্টিং করা, সবগুলো উত্তর সঠিক হবে। হ্যাঁ, আচ্ছা। 79 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত। স্যার টিম বার্নার্স-লি WWW ও MIT-র অধ্যাপক ছিলেন, এই কথা সঠিক। স্যার WWW এবং MIT-র অধ্যাপক ছিল। তো গুগলের জনক ও তড়িৎ প্রকৌশলী, এটা ভুল উত্তর, এটা হবে না। তারপর HTML ও জেনেভারসান, হ্যাঁ এটা হবে। সঠিক উত্তর হবে 1 এবং 3। 80 নম্বর প্রশ্নে বলা হচ্ছে TD ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? তোমরা জানো TD ট্যাগ ব্যবহার করা হয় টেবিলের ডাটা বোঝানোর জন্য, আর টেবিলের ডাটা বোঝাতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে, মানে টেবিলের সাথে সংশ্লিষ্ট অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইনটা নেওয়া যেতে পারে টেবিলের ডাটার সাথে কল স্প্যানটা নেওয়া যেতে পারে, বাট ফেসটা ব্যবহার করা যাবে না। ফেসটা কেন ব্যবহার করা হয়? ফেসটা ব্যবহার করা হয় ফন্ট ট্যাগের সাথে, অ্যাট্রিবিউট হিসেবে ফেস ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটি সঠিক? তাহলে 1 এবং 2 নাম্বারটা সঠিক, 1 এবং 3 নাম্বারটা সঠিক। অ্যালাইন এবং কল স্প্যান, ফেসটা হবে না কেন? অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয় ফেসটা ফন্ট ট্যাগের সাথে। টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ, টেবিল তৈরি করতে TH ট্যাগ ব্যবহার করা হয়, যেটা টেবিলের হেডিং বোঝায়। TR ট্যাগ ব্যবহার করা হয়, টেবিলের ডাটা বোঝায়। TD ট্যাগ ব্যবহার করা হয়, যেটা TR ট্যাগ ব্যবহার করা হয়, সেটা টেবিলের রো বোঝায়, এবং TD ট্যাগ ব্যবহার করা হয়, যেটা টেবিলের ডাটা বোঝায়। সেই জন্য নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1, 2, 3 সবগুলো সঠিক। TH হেডিং বোঝানোর জন্য, TR রো বোঝানোর জন্য, TD টেবিলের ডাটা বোঝানোর জন্য। 1, 2, 3 সবগুলো সঠিক হবে। 82 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ব্রেক এর HTML ট্যাগে থাকে না। ওপেনিং ট্যাগ, না ভাই, ব্রেকের ওপেনিং ট্যাগ থাকে। ক্লোজিং ট্যাগ থাকে না, হ্যাঁ কথা সঠিক, ব্রেকের ক্লোজিং ট্যাগ থাকে না। আচ্ছা, BR এর HTML ট্যাগে থাকে না। BR এর HTML ট্যাগে থাকে না ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, টেক্সট ফিল্ড। BR এর HTML ট্যাগে থাকে না। এই প্রশ্ন কেমন হলো না? BR এর HTML ট্যাগে থাকে না ওপেনিং ট্যাগ, ও জাস্ট BR এর আচ্ছা সবগুলোই হবে এখানে। কেন সবগুলো হবে? কারণ ভাই BR এর HTML ট্যাগে থাকে না, এটা তো কোনো ট্যাগ না। আর ওপেনিং ট্যাগকে থাকবে, কেন ক্লোজিং ট্যাগ থাকবে, কেন টেক্সট ফিল্ড থাকবে। আচ্ছা, 83 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? এলিমেন্ট থাকে না হচ্ছে এমটি ট্যাগের এলিমেন্ট থাকে না। এখানে এমটি ট্যাগ হচ্ছে ব্রেক এবং ইমেজ। সঠিক উত্তর হবে 1 এবং 2। 84 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউআরএল অংশগুলো হলো প্রোটোকল নেম, হোস্ট নেম, ডিরেক্টরি নেম। ইউআরএল সবগুলো অংশই থাকে, প্রোটোকল নেম থাকে, হোস্ট নেম থাকে, সার্ভারের ডিরেক্টরি নেমটাও থাকে। 85 নম্বর প্রশ্নে বলা হচ্ছে HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে, মানে HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশনটা হচ্ছে .html, কথা সঠিক। .htm এটাও সঠিক। .doc এটা সঠিক নয়। হ্যাঁ, .html অথবা .htm নিতে পারো ফাইলের এক্সটেনশন হিসাবে HTML ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে। 86 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, তারপর হচ্ছে সাফারি। ইউটিউব ওয়েব ব্রাউজার নয় স্যার এখানে। তারপর 87 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কন্টেনার ট্যাগ হলো, এখানে কন্টেনার ট্যাগ হচ্ছে OL ট্যাগ। এখানে ব্রেক এমটি ট্যাগ, ইমেজ এমটি ট্যাগ, কন্টেনার ট্যাগ OL ট্যাগ। 88 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো। ছবি সংযুক্ত করার জন্য ফরম্যাট ব্যবহার করা যেতে পারে .jpg, ব্যবহার করা যেতে পারে
পিএনজি কিন্তু .img ব্যবহার করা হয় না স্যার। ছবি সংযোজনের ফরম্যাট তোমরা জানো .jpg .jpeg .png .gif, বাট img তো ফরম্যাট হিসেবে ব্যবহার করা হয় না। আচ্ছা, 79 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়েব পেজ দেখার জন্য আবশ্যিক। ওয়েব পেজ দেখার জন্য ওয়েব ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিন লাগবে, ইন্টারনেট লাগবে, সবগুলোই লাগবে। হ্যাঁ, আচ্ছা, ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়। ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট হিসেবে সাইজটা ব্যবহার করা যেতে পারে, যে ফন্টের সাইজ কত হবে। কালার ব্যবহার করা যেতে পারে, যে কালার কি কালার হবে। ফেসটা ব্যবহার করা যেতে পারে বাংলা ফন্ট লেখার জন্য বিশেষ করে। তো ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট হিসেবে সাইজটা ব্যবহার করা যায়, কালারটা ব্যবহার করা যায়, ফেসটা ব্যবহার করা যায়। সঠিক উত্তর হবে 1, 2, 3 সবগুলো। HTML হচ্ছে শেখা সহজ, কেস সেন্সিটিভ। শেখা সহজ, হ্যাঁ অবশ্যই। কেস সেন্সিটিভ, ভাই কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভটা কী জিনিস? আসলে যে ভাষায় বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দ্বারা আলাদা আলাদা বিষয় বোঝায় সেই ভাষাকে কেস সেন্সিটিভ ভাষা বলে। HTML হচ্ছে কেস সেন্সিটিভ। এই কথাটা সঠিক নয়। কেন? HTML বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর দ্বারা আলাদা আলাদা বিষয় বোঝায় না। বড় হাতে লিখলেও ফলাফল যেটা আসবে, ছোট হাতে লিখলেও ফলাফল তাই আসবে। সো এই জন্য HTML হচ্ছে শেখা সহজ, বাট কেস সেন্সিটিভ নয়। দেখি লাস্ট অপশন কী আছে, রক্ষণাবেক্ষণ সহজ। এটাও সঠিক হবে। সঠিক হবে 1 এবং 3 নাম্বারটা। 92 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে HTML একটা কোড দেওয়া আছে, যেখানে লেখা আছে HTML বডি পি ট্যাগ শুরু করা আছে, বি ট্যাগ নেওয়া হয়েছে, ফার্স্ট প্রোগ্রাম, বি ট্যাগ ক্লোজ করা হয়েছে, পি ট্যাগ ক্লোজ করা হয়েছে। এ হার্ফ ইকুয়াল টু টেস্ট HTML, টেস্ট ওয়েবসাইট, এটা ক্লোজ করা হয়েছে, ক্লোজ বডি, ক্লোজ HTML। কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে? কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে? কোডটিতে ব্যবহার করা হয়েছে ফরম্যাটিং ট্যাগ, কোডটিতে ব্যবহার করা হয়েছে হাইপারলিংক ট্যাগ। কেন এ ট্যাগ ব্যবহার করা হয়েছে ভাই? এটা অবশ্যই হাইপারলিংকের জন্য ব্যবহার করা হয়, তাহলে উত্তর সঠিক। আচ্ছা, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়েছে, দেখো বি ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেটা দ্বারা তোমার এই লেখাটা বোল্ড আকারে বোঝাবে। আর তোমরা জানো ব্রেক ট্যাগ, সরি বি ট্যাগ মানে বোল্ডের জন্য বি ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, বিগ ট্যাগ, স্মল ট্যাগ, এ লেখা ইটালিক ট্যাগ, এগুলো হচ্ছে সব ফরম্যাটিং ট্যাগ। হ্যাঁ, তো এটা ফরম্যাটিং ট্যাগটা হবে, বাট ইমেজ লিঙ্ক এটা হবে না। ইমেজ লিঙ্ক হবে না কেন? এখানে ইমেজের লিঙ্কটা তো দেওয়া নাই, এখানে লেখা আছে টেস্ট ওয়েবসাইটে এসে ইমেজ সম্পর্কিত কোনো কথা নেই। তো সঠিক উত্তর হবে ফরম্যাটিং ট্যাগ। কথা সঠিক। কেন? বিএ হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ, সো এই জন্য এটা হবে। দেন হাইপার লিঙ্ক ট্যাগ, এটাও হবে। কেন? এই হার্প ইকুয়াল টু এই দেখো টেস্ট HTML, টেস্ট এই ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেটা হাইপার লিঙ্কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অতএব সঠিক উত্তরটা হবে 1 এবং 2 নাম্বারটা। 93 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে HTML এর বডি অংশে থাকে। HTML এর বডি অংশে একটা ছবি থাকতে পারে, কথা সঠিক। HTML এর বডি অংশে একটা টেবিল থাকতে পারে, কথা সঠিক। ওয়েব পেজের টাইটেল, না ভাই বডি অংশে কেন টাইটেল থাকবে? টাইটেল তো থাকবে হেড অংশে বা হেড সেকশনে। অতএব সঠিক উত্তর হবে 1 এবং 2। 94 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে কিয়া ও দিয়া প্রায় পরস্পর ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদের এক ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। আমি উদ্দীপকটা আবারও পড়ছি। কিয়া এবং দিয়া প্রায় পরস্পর ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা ICT শিক্ষককে জানায়। এখন বলা হচ্ছে উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি? দেখো, কেয়া এবং দিয়া পরস্পর ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য যেহেতু সংগ্রহ করে, যদি ওরা লিঙ্ক ট্যাগের সাথে যুক্ত থাকে তাহলে অটোমেটিকলি একটা পেজ থেকে একটা পেজে যেতে পারবে। এই জন্য উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ হচ্ছে এ ট্যাগ। এই ট্যাগটা ব্যবহারের মাধ্যমে তারা সমস্যাটা সমাধান করতে পারবে। হ্যাঁ, দেন উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো পেজ যাওয়া যায়। হ্যাঁ, ভিন্ন অবস্থান থেকে ভিন্ন পেজে যাওয়া যাবে। দেন সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়। হ্যাঁ, ওই রিলেটেড তথ্যগুলো দ্রুত প্রদর্শিত হবে, ওটার সাথে লিঙ্ক আকারে থাকবে এবং ব্রাউজারকারীর সময় কম লাগে। হ্যাঁ, যখন লিঙ্ক থাকবে অবশ্যই সময় তো কম লাগবে। সঠিক উত্তর হবে 1, 2, 3 সবগুলো। 96 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে 700x500 সাইজের একটি ছবি যুক্ত করে। আফরার HTML কোড হবে। সঠিক উত্তরটা ক নাম্বার? ইমেজ সোর্স ইকুয়াল টু nature.jpg, ওয়াইড হচ্ছে 700, হাইট হচ্ছে 500। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 97 এবং 98 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, বলা হচ্ছে SPAN স্পন স্টাইল ইকুয়াল টু কালার রেড টেক্সট SPAN ট্যাগ ক্লোজ করা হয়েছে।
এখন বলা হচ্ছে উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্ট কোনটি? উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্টটা হচ্ছে টেক্সট। এখানে এলিমেন্টটা কোনটা দেখো, তোমরা জানো যে এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকে এই জিনিসটাকে এলিমেন্ট বলে। সো এখানে এলিমেন্টটা হচ্ছে টেক্সট। হ্যাঁ, তাহলে উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্টটা হবে সঠিক উত্তর কোনটা? টেক্সট। আচ্ছা, উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? উদ্দীপকের অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে স্টাইল। কিভাবে বুঝবো স্যার? দেখো এখানে SPAN এটা হচ্ছে ট্যাগ, স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউট, কালার হচ্ছে রেড, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে স্টাইলটা হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? সঠিক উত্তর হবে স্টাইল। দেখো আমার নাম দেওয়া আছে 99 এবং 190 প্রশ্ন উত্তর বলতে করতে বলা হচ্ছে। এটা যশোর বোর্ড 2023 আসছিল। বলা হচ্ছে রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। আচ্ছা, এরকম কিছু আসলে আমি করিনি ভাই। রাজুর ফাইল সংরক্ষণের প্রোটোকল কাজ করে। আবার দেখো, রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে? রাজুর ফাইল সংরক্ষণে FTP কাজ করে। স্যার এটাকে কেন বলছেন এটা? যে ভাই রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে, আবার মাঝে মাঝে প্রিন্টও করে। তাহলে রাজুর সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে? FTP কাজ করে। FTP পূর্ণরূপটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখানে কাজ করে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সঠিক উত্তর FTP। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য: প্রেরক ও প্রাপকের যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। আচ্ছা, তারপর জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, ট্রান্সমিশন দক্ষতা বেশি। সঠিক উত্তর হবে 2 নাম্বার এবং 3 নাম্বারটা। এটা অন্য অধ্যায়ের পড়ার সাথে রিলেটেড, তোমরা এমনি মুখস্থ রাখো এটা। হ্যাঁ, আচ্ছা নেক্সট 101 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এই সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। তোমরা জানো স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটার মান কোনোভাবেই পরিবর্তন করা যায় না। আচ্ছা, তো এই সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। মানে তার শিক্ষক বলছে বাবা তুমি ডাইনামিক ওয়েবসাইটটা ব্যবহার করো, আর ভাষা হিসেবে PHP, JSP, ASP, NET, MySQL ব্যবহার করো। তাহলে তোমাদের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? ওটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। কেন? কারণ ওখানে তথ্য লোডিং করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, মানে তথ্যগুলো আপডেট করা যায় না, সেটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। 102 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো। ওয়েব পেজের সমস্যা সমাধানের উপযোগী ভাষা ASP, PHP, JSP, আরও আছে NET, MySQL, এগুলো আছে। হ্যাঁ, তো এই সবগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা। সঠিক উত্তর হবে সবগুলো। 103 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে মিস্টার কামাল তার ওয়েব পেজ ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবে ব্রাউজারে তা সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মিস্টার কামাল যে প্রকারের ট্যাগ ব্যবহার করে তার সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো বলা হচ্ছে মিস্টার কামাল তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন। তোমরা জানো ইমেজ সংযোজন করার জন্য ব্যবহার করা হয় IMG ট্যাগ, কিন্তু কোনোভাবে ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ব্রাউজারে প্রদর্শিত হোক বা না হোক, মিস্টার কামালের যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? মিস্টার কামাল যে ট্যাগটা ব্যবহার করেছে সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, যেটা ছবি সংযোজনের জন্য ব্যবহার করা হয়। সেই ট্যাগের সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ হচ্ছে ব্রেক ট্যাগ। কেন? ব্রেক একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ। সঠিক অপশন ব্রেক ট্যাগ হবে। হ্যাঁ, ব্রেকও হতো যদি এখানে HR থাকতো HR হতো, মেটা থাকলে মেটা হতো, সোর্স থাকলে সোর্স হতো। মিস্টার কামাল এর সঠিক ফলাফল না পাওয়ার কারণ হলো, মিস্টার কামালের সঠিক ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে ফাইলের নাম লিখতে ভুল করা। সঠিক হবে। ব্রাউজার সাপোর্ট না করা, এটাও সঠিক। সঠিক লোকেশন ব্যবহার না করা, ভাই এটাও সঠিক। সবগুলো সঠিক। সঠিক উত্তর হবে 1, 2, 3। 105 নম্বর প্রশ্ন বলা হচ্ছে PLine = সেন্টার বাংলাদেশ লেখা আছে, P ট্যাগ ক্লোজ করা আছে। উদ্দীপকের এলিমেন্টের কন্টেন্ট কোনটি? এখানে P হচ্ছে ট্যাগ, এলাইন হচ্ছে অ্যাট্রিবিউট, সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশ হচ্ছে এলিমেন্ট বা উপাদান। তাহলে এই যে ওপেনিং ট্যাগ আর এই যেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে এলিমেন্ট বলা হয় বা কন্টেন্ট বলা হয়। তাহলে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? সঠিক উত্তর হবে বাংলাদেশ। বাংলাদেশটা হচ্ছে এখানে এলিমেন্ট, P হচ্ছে ট্যাগ, এলাইন অ্যাট্রিবিউট, সেন্টার ভ্যালু। উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? উদ্দীপকের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে সেন্টার।
সব একসাথে উদ্দীপকের অ্যাট্রিবিউটের ভ্যালু সেন্টার। এই যে এখানে পি ট্যাগ এলাইন অ্যাট্রিবিউট সেন্টার অ্যাট্রিবিউটের ভ্যালু পি বাংলাদেশ এলিমেন্ট পি ট্যাগ ক্লোজ করা হয়েছে। তারপর 100 দেখি আর কয়টা আছে, 123টা আছে, মাত্র কয়েকটা আছে দেখো একটু মনোযোগ সহকারে। যে 107 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হলো। উদ্দীপকের রঙের যে কালারটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে লাল কালার। তোমরা জানো লাল কালার প্রদর্শনের জন্য হেক্সাডেসিমাল কোড FF0000, সঠিক উত্তর হবে ক নম্বরটা। এটা 00FF00, এটা হচ্ছে রেড গ্রিন ব্লু। তোমরা জানো সূত্র RGB, রেড গ্রিন ব্লু। আরতে বোঝা রেড কালার, এটা হবে লাল কালারের জন্য, গ্রিন কালারের জন্য হবে #00FF00, জির মানটা উপস্থিত থাকবে এই জন্য এটা FF, বাকি সব 00। আর এটা হচ্ছে ব্লু কালারের জন্য, আর এটা ভুলভাল লেখছে, যাই হোক। নেক্সট 108 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বলা হচ্ছে উদ্দীপকে HSC এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। HSC এক্সাম লেখার জন্য এই যে HSC এক্সাম এই লেখাটাকে লেখার জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যেতে পারে হার্প। এটা হবে না। কেন হবে না? কারণ হার্পটা ব্যবহার করা হয় লিঙ্ক করার জন্য। এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, কালার ইকুয়াল টু রেড হবে HSC এক্সাম এই লেখাটাকে লেখার জন্য। হ্যাঁ, তাহলে HSC এক্সাম এই লেখাটাকে লেখার জন্য আমরা এখানে ফন্ট ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি ফেস এবং সাইজ। ফেস এবং সাইজ ফন্ট কালার হিসেবে অ্যাট্রিবিউট, কালারটা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যাবে, বাট এখানে হার্ফ অ্যাট্রিবিউট ব্যবহার করা যাবে না। এটা কেন ব্যবহার করা হয় তোমরা জানো, লিঙ্কের জন্য হার্ফ ব্যবহার করা হয়। তারপর দেখতে পাচ্ছি আমরা 109 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দিদার ও তার বন্ধু মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতেও ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। এটা সকল বোর্ড 2018-তে আসছিল। বলা হচ্ছে ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? ওয়েবসাইটের স্ট্রাকচারটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। কেন স্যার? প্রশ্নটা আরেকবার পড়ে শোনো দেখো। দিদার ও তার বন্ধু মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। তোমরা জানো হায়ারার্কিক্যাল কাঠামোতে পেজগুলো বহু স্তরে স্তরে বিন্যস্ত থাকে। নেক্সট কোশ্চেন 110 নম্বরে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে পরবর্তীতে ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। যদি একটা ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রদর্শন করতে চাও তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে গৃহীত পদক্ষেপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্টার করা, কথা সঠিক, এটা করতে হবে। দেন ওয়েব পেজ সমূহ সমান করা। কেন ভাই ওয়েব পেজ সমান করার কেন প্রয়োজন? এটা হবে না। ওয়েবসাইট হোস্টিং করা, হ্যাঁ ওয়েবসাইট তুমি তৈরি করার পরে সেটাকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য হোস্টিং করা লাগবে। হ্যাঁ, আচ্ছা। 111 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নীরব নতুন ওয়েব ডেভেলপার HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্কের কাজ করে। নীরবের উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে? ভাই অবশ্যই হাইপারলিঙ্কের জন্য এই ট্যাগ ব্যবহার করে। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা, মানে নীরব নতুন ওয়েব ডেভেলপার HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্কের কাজ করে। তাহলে নীরবের সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। হ্যাঁ, কথা সঠিক। হাইপারলিঙ্ক করা থাকলে এক পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়াই তো যায়। এক পেজের সাথে এক অংশের সাথে অন্য অংশ লিঙ্ক করা যায়। হ্যাঁ ভাই, লিঙ্ক তো করা থাকবে যেহেতু হাইপারলিঙ্ক। ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না, কি বলছে যে ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া। উদ্দীপকটা আরেকবার পড়া লাগে যে তাহলে নীরব নতুন ওয়েব ডেভেলপার HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিঙ্কের কাজ করে। HTML ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইটটা ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া। সঠিক উত্তর 1, 2, 3 তিনটাই হবে, যে এক পেজের সাথে অন্য পেজে যাওয়া যায়, একটা পেজের সাথে অন্য অংশের লিঙ্ক করা যায়। ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া, ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়ার কারণ হচ্ছে নীরব যে ওয়েবসাইটটা ব্যবহার করছে সেটা হচ্ছে তোমার ভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া, স্ট্যাটিক ওয়েবসাইট, অন্য সাথে লিঙ্ক করা যাবে না। আচ্ছা, 113 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সামান্য সমস্যা হলো সাইটটির এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। আমি উদ্দীপকটা আবারও বলছি, একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি যুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটি এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। সাইটটির সমস্যা সমাধানের প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে এই ট্যাগ। কেন? যদি ও লিঙ্ক ট্যাগ ব্যবহার করে তাহলে একটা পেজ থেকে একটা পেজে যেতে পারবে।
4 নম্বর পেজের সাথে প্রয়োজনীয় HTML কোডটি হলো, বলছে কি 4 নম্বর পেজের জন্য প্রয়োজনীয় HTML কোডটি হলো। তাহলে দেখি একটু অপশনগুলো কী দেওয়া আছে। ইমেজ সোর্স ইকুয়াল টু pic.jpg, ওয়াইড 300, হাইট 300, ওয়াইড 200, মানে ছবি সংযোজনের জন্য যে এটা একটা ব্যবহার করে, এটা সঠিক, মানে অ্যাট্রিবিউট সহকারে, এটা সঠিক, বাকিগুলো ভুল। নেক্সট 115 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এখানে বলা হচ্ছে HTML বডি, দেখতে পাচ্ছ তোমরা যে HTML বডি, দেন এইচ ট্যাগ নেওয়া হয়েছে হেডিং বোঝানোর জন্য, ICT লেখা থাকবে, এইচ ট্যাগটা ক্লোজ করা হয়েছে, এ পাশে H1 হবে, হ্যাঁ H1 ট্যাগ নেওয়া হয়েছে, ওই পাশে H1 ক্লোজ। মানে বলছে প্রাপ্ত আউটপুটে কি দেখাবে, টেক্সট বড় হরফে দেখাবে, বড় হরফে দেখা হবে, কেন? কারণ দুই পাশে H1 ট্যাগ নেওয়া হয়েছে, যেটা সবচেয়ে বড় হেডিং মিন করে। তারপর 116 এবং 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দেখো, দৃশ্যকল্প 1, শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে, সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প 2 এটা বলা হচ্ছে যে HTML বডি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, বডিটা ক্লোজ করা হয়েছে, HTML ক্লোজ। 116 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? ওয়েবসাইটে সেবা গ্রহণ করেছে। নেক্সট, দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে, দৃশ্যকল্প 2-এ আচ্ছা জন্য ব্যবহার করা যেতে পারে HTML সিনট্যাক্স বা ব্যাকগ্রাউন্ড বা মানে ট্যাগের যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করা যেতে পারে, টেক্সট এডিটর এটা ব্যবহার করা যেতে পারে, ব্রাউজার সফটওয়্যারটা ব্যবহার করা যায়, সবগুলো হবে ভাই, দৃশ্যকল্প 2 এর জন্য সবই ব্যবহার করা যেতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 118 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। আচ্ছা, পেজ 1 থেকে পেজ 2-তে যাওয়া হয়েছে, পেজ 2 থেকে পেজ 3-তে যাওয়া হয়েছে। উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে? এটা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। কেন স্যার? একটা পেজের সাথে একটা পেজের পর একটা পেজ, একটা পেজের পর একটা পেজ, একটা পেজের পর একটা পেজ। তোমরা জানো যে ওয়েবসাইট কাঠামোতে পেজগুলো ক্রমানুসারে মানে একটার পর একটা সাজানো থাকে, সেটাকে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলে। 119 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, পেজ 4 ও পেজ 5-কে পেজ 2-র সাথে যুক্ত করলে ওয়েবসাইটের কাঠামোর পরিবর্তন হবে? হ্যাঁ ভাই, ওয়েবসাইটের কাঠামোর অবশ্যই পরিবর্তন হবে। নেক্সট, কোন নতুন করে HTML কোড লিখতে হবে? হ্যাঁ, নতুন করে তো কোড লিখতে হবে। মেমোরি স্পেস কম লাগবে না ভাই, মেমোরি স্পেস কম কেন লাগবে? মেমোরি স্পেস বেশি লাগবে। তার সঠিক উত্তর হবে 1 এবং 2। 120 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করলো, এর ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলো। লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করেছে সেই ট্যাগের সাথে প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে? দেখো, লিমা যে ছবি যুক্ত করেছে, এই যে ছবি সংযুক্ত করেছে, তার জন্য ব্যবহার করেছে কিন্তু ইমেজ ট্যাগ। কথা বলো, কি ট্যাগ? ইমেজ ট্যাগ। তো ইমেজ হচ্ছে একটি এমটি ট্যাগ, তো ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে, দেখি আমরা কোন এমটি ট্যাগ। অপশান দেওয়া আছে HTML, ব্রেক, বডি, PRE। সঠিক উত্তর হবে ব্রেকটা। কেন? লিমা ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করেছে। ইমেজ একটা এমটি ট্যাগ, ব্রেকও একটা এমটি ট্যাগ। এরকম একটা প্রশ্ন এর আগে আসছিল, তোমরা দেখছো। লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে JPG, BMP, PNG। দেখো ভাই, ছবি সংযোজনের জন্য যে এখানে যেগুলো দেওয়া আছে .jpg, BMP, .png, এই সবগুলোই ফরম্যাট, হ্যাঁ সবগুলো ফরম্যাটে যুক্ত করা যেতে পারে। 122 নম্বর প্রশ্ন বলা হচ্ছে HTML হেড টাইটেল, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। টাইটেলটা ক্লোজ করা হয়েছে, হেডটা ক্লোজ করা হয়েছে, বডিটাকে ওপেন করা হয়েছে, H1 ট্যাগ নেওয়া হয়েছে সবচেয়ে বড় হেডিং বোঝানোর জন্য, দিস ইজ মাই ওয়েবসাইট, H1 ক্লোজ করা হয়েছে। দেন P ট্যাগ নেওয়া হয়েছে, U ট্যাগ নেওয়া হয়েছে, দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, U ট্যাগ ক্লোজ করা হয়েছে, P ট্যাগ ক্লোজ করা হয়েছে, ক্লোজ বডি, ক্লোজ HTML। বলা হচ্ছে উদ্দীপকে দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইটটি লাইনটির আউটপুটের ধরন হবে কীরকম? আন্ডারলাইন। কেন? দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট। দেখো, দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, এই দুটার পাশে ইউ ট্যাগ ব্যবহার করা হয়েছে, ইউ ট্যাগ ব্যবহার করার কারণে লেখাটা নিচে আন্ডারলাইন হবে। লাস্ট কোয়েশ্চেন বলা হচ্ছে উদ্দীপকের সপ্তম লাইনটি পার্সোনালের উপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে? এই ট্যাগ ব্যবহার করতে হবে লিঙ্কের জন্য। আসলে মানে এখানে ক্লিক করলে তুমি একটা পেজে যেতে পারবা, তার জন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে, আর লিঙ্কের জন্য ব্যবহার করা হয় এই ট্যাগ। আমি তোমাদেরকে 2023 সাল থেকে মানে 2016 থেকে 23-এর যতগুলো প্রশ্ন ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের সবগুলো প্রশ্ন নিয়ে কথা বলেছি। তোমাদেরকে 2024 সালের যে প্রশ্নগুলো ওটা আমার আলাদাভাবে নোট করা আছে, ওইটার উপরে আমি আরেকটা ভিডিও ক্লাস দিব যেটাতে আমি 2024-এর প্রশ্ন নিয়ে কথা বলবো। এখন এই MCQ সলভ করতে গিয়ে কোন কোন MCQর সমস্যা তোমার হয়েছে তুমি একটু আমাকে কমেন্টে জানাবে যে ভাইয়া এই MCQগুলো আমি বুঝতে পারিনি, এই MCQগুলোর একটু বিশদভাবে ব্যাখ্যাগুলো বলুন। আমি আগামী ক্লাসে চেষ্টা করব এই MCQগুলোর বিশদভাবে ব্যাখ্যা করার। দেন এভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো MCQ আছে আমি কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন অনেক রাত ভাই, রাত অনেক, এখন কয়টা বাজে? 12টা, দেখি 12টা সামথিং, 12:30 বাজে। আর রমজান মাস চলছে, তোমরা জানো আসলে ইফতারির পর তোমার এনার্জি সেভাবে থাকে না।
যার কারণে আমি কতটুকু স্পষ্টভাবে পড়তে পারছি এবং কতটুকু তোমরা বুঝতে পারছো, আমি সবগুলো বিষয় ইচ্ছা থাকা সত্ত্বেও সবগুলো বিষয় সেভাবে হয়তো বিস্তারিতভাবে বলতে পারিনি, কিন্তু তারপরে একটু করে বলার চেষ্টা করেছি। তোমার যেসব প্রশ্নের সমস্যা মনে হবে যে ভাইয়া এই প্রশ্নটা আমি বুঝি নাই, আমার একটু বোঝাই দেন বিস্তারিত, তুমি আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।